আন্তর্জাতিক অপরাধী চক্রকে ধূলিসাৎ উপেক্ষা একটা পার্টি থ্রেট করেছে প্রধান কর্মকর্তা। এত বড় একটা মিশন সাকসেসফুল, নেভি চিফ স্বয়ং গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছে। তাই নেভার ব্রেজিনের সুবিশাল অডিটোরিয়ামের ভবনটি আর সেজেছে রাজকীয় সাজে। বাইরে একে একে থেমেছে সারি সারি কালো ফ্লটশিপ গাড়ি। সিনিয়র হাই অফিসার থেকে শুরু করে দেশি প্রতিনিধি ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা আসছে সেখানে। বায়োস্কোপ হল কানায় কানায় পূর্ণতাতে। এমন আলো ঝলমলে সন্ধ্যার মাঝে সেলুট করে দরজা খুলে এলো একটু নামক ও চারজন। তাজধীর, শেহরজ, ফাহিম আর অর্ণব। প্রতিদিনের সাদা সুটি ইউনিফর্ম ছেড়ে আজ চারজনের গায়ে চাপানো ব্ল্যাক টাই ফর্মাল লোক। তাজধীর হেঁটে আসছে সবার আগে, ধবধবে সাদা শার্টের উপর ড্রাগ ব্রো টাই পরা। হাটে কবজিতে শোভা পাচ্ছে ব্যান্ডের ঘড়ি। ওর পাশে শেহরজ। দুজনে একই রকম সুগঠিত দেহ। ওদের পিছু পিছু কিছুটা জড়সড় ভঙ্গিতে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ফাহিম আর অর্ণব। অর্ণব শার্টের ট্রাইটা একটু ঢিল করার চেষ্টা করতে করতে নিচু গলায় ফাহিমকে বলল, ভাই ফাহিম, স্যুটের কালারটা এমন ভাবে চেপে বসেছে না, মনে হচ্ছে সিগন্যাল টাওয়ারটাই সোজা হয়ে এসে বিঁধেছে। আর ওই সামনে তাকিয়ে দেখ, ওই দুইটা গলা কি এসব ফাঁস লাগানো। ফাহিম জোরপূর্ণ খাসি চেপে রাখলো মুখে। বড় চুপ কর তো অর্ণব। ফিস চিজ স্যার একটু পরে অনর্থা জানাবে। তোর এই ভরাম অন্তর আজকে দিনটা বন্ধ রাখ। হলে ঢুকলো ওরা। একে এক সিনিয়র নেভার অফিসার গিয়ে ধরলেন ওদের। রিয়াল অ্যাডমিরাল মাহমুদ এনে এগিয়ে এলেন। মুখে সাবলীয় হাসি এঁটে তাজধীরের কাঁধে হাত রাখলেন তিনি। বললেন, আউটস্ট্যান্ডিং জব, কমান্ডার তাজধীর। অ্যান্ড ইউ টু শেহরজ। সাইড চ্যানেলের অপারেশনের রিপোর্ট দেখে হেডকোয়ার্টারস দারুণ ইমপ্রেস। ওয়েল ডান বয়েজ। তাজধীর আর শেহরজ দুজনে একসাথে স্যালুট ঠুকলো। থ্যাংক ইউ স্যার। প্রপার ইন্টেলিজেন্ট আর ডিমওয়ার্কের সাফল্য। ক্যাপ্টেন রাশিদ হাসলেন। হেসে উঠে অর্ণবের দিকে চেয়ে শুধালেন, কি অর্ণব, শুনলাম সিগনেচার ডিকোড করতে গিয়ে নাকি বেশ ঘেমিয়েছিলে। অর্ণব বোকাশোকা হাসলো। বলো, কি যে বলেন স্যার, দেশের কাজে ব্রো খরচ করে ঘাম ঝরানো তো আমাদের ভাগ্য। সিনিয়ররা একত্রে হেসে উঠলেন, এগিয়ে গিয়ে সামনের দিকে। ওনারা যেতেই অর্ণব ট্রে থেকে দুটো জুসের গ্লাস তুললো। ফাহিমের দিকে বাড়ালো একটা, খা ভাই, পেট পুড়ে খা। নেভিচি নিজের পকেট থেকে ঘাত খাওয়াচ্ছে, না খেলে পাপ হবে। পুরো বায়োস্কোপ হলে আবহাওয়া পাল্টে গেল হঠাৎ। মূল প্রবেশদ্বয়ে স্বয়ং নৌপ্রধান এসে উপস্থিত হয়েছেন। তবে উপস্থিত সবার নজর শুধু নৌপ্রধানের ওপর আটকে রইল না, আটকালো উনার পাশে দাঁড়ানো অসম্ভব এক রূপসী নারীর ওপর। জেনিফার রাজ, ব্যবসায়ী মহলে এক সুপরিচিত নাম। পরনে অফিসিয়াল স্যুট, তবে এই পরিচিত ছাড়াও আরেকটা পরিচয় আছে তার। স্বয়ং নৌপ্রধানের একমাত্র আদুরে কন্যা সে। সবচেয়ে নৌপ্রধান হাসি মুখে সবাইকে শুভেচ্ছা জানাতে জানাতে এগিয়ে এলেন ওদের দিকে। ইভিনিং জেন্টলম্যান। চিফের ভরাট গলায় চারজনই একসাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো। সম্মানের একযোগে বলল, ইভিনিং স্যার। নৌপ্রধান মেয়েকে ডাকলে পাশে বললেন, মেয়াই ডটার জেনিফার রাজ। জেনিফা, এরা আমার ডিপার্টমেন্টের সেরা রত্ন। তাজধীর, সিদ্দিক, আজান আর শেহরজ। নাম তো নিশ্চয় শুনেছো। জেনিফা এগালো একটু, একদম মুখোমুখি হয়ে দাঁড়ালো ওদের। ঠোঁটে হাসি ফুটিয়ে হাত বাড়ালো তাজধীর। এর উদ্দেশ্য শুনেছি মানে। কমান্ডার তাজধীরের সাহসিকতা গল্প তো পুরো বেইজের রূপকথার মতো ঘোরে। নাইস টু মিট ইউ কমান্ডার। তাজধীর আসক্তিতে নড়াচড়ে উঠল খানিকটা। কি করবে ভেবে এক পর্যায়ে হাত মেলালেন। গম্ভীর গলায় বললেন, মাই প্রেজার মিস রাজ। থ্যাংক ইউ। জেনিফা এবার গুলো শেহরজের দিকে। শেহরজ অন্যমনস্ক ছিল। তার উদ্দেশ্য হাত বাড়াতেই নিঃসংকোচে হাত মিলালো সে। অ্যান্ড ইউ মাস্টার বি শেহরজ। আপনার পারফরমেন্সও দারুণ ছিল। ধন্যবাদ মিস রাজ। আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে নৌপ্রধান এগালো সামনে। জেনিফা, রাজ ও এক গ্লাস শ্যাম্পের হাতে দূরে সরে দাঁড়ালেন। ওরা একটু আড়ালে যেতে অর্ণব আর ফাহিম এক কোণে দাঁড়ালো।
অর্ণব জুসের গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে বলল, নেভি সিল স্যারের মেয়ে এটাই। এই মাইয়া তো বিজনেসম্যান কম, খতরনাক ডন মার্ক পার্সোনালিটি বেশ লাগছে দেখতে। ইন্টারন্যাশনালিটি কাজ করে, ব্যক্তিত্ব তো থাকবেই। ফাহিমের জবাবে অর্ণব নাক কুঁচকে বলল, হ্যাঁ ব্যক্তিত্ব। দেখলি না কিভাবে তাজদির আর শেহরোজের দিকে তাকাচ্ছিল, যেন কাল সকলে দুজনেই কিডন্যাপ করে জাহাজে তুলে নেবে। ভাইয়ের ভাই, চোর ডাকাত ধরা থেকে এই টাইপের মেয়েদের ফেস করা হাজার গুণ কঠিন। তো তুই তাকাচ্ছিস কেন? তোর তো একটা নাদা বাচ্চা আছে। আর বলিস না, ওই বিড়ালের বাচ্চা দিন দিন লেদান হইতেছে আরো মকনের। যেহেতু করিয়া দিলে ওয়েট একটু দেখে আসি। অর্ণব ফোন বের করে পকের এক কোণে সরে যেতে ফাহিম এগোলো সামনের দিকে। অডিটোরিয়ামের কাছে বিশাল দরজা, তার দিয়ে বাইরে রাতের সমুদ্র দেখা যাচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে আছে তাজহির আর শেহরোজ, হাতে ওদের ড্রিঙ্কসের গ্লাস। কোনো একটা অফিসিয়ালি টপিক নিয়ে কথাবার্তা চলেছে দুজনের মধ্যেই। ওদের ঠিক গজ দশেক দূরে পিলারের আড়ালে দাঁড়িয়ে একজন, হাতে ধরা শ্যাম্পেনের গ্লাসটা নড়ছে আনমনে, নজর স্থির এদিকেই। সেই দিকে চোখ গেঁথে রেখে শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিল জেনিফার। চোখ দুটোতে চকচক করে চরম নেভলের উন্মাদনা। তার মতো মা রত্নক অবু সেন। এক সেকেন্ডের জন্যও সেই দৃষ্টি আড়াল করলো না। সেই দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, ওয়াও, 1099 জেস্ট টুইন্স 4424 ওয়ান্স, 80,96,000 সেকেন্ড। এতগুলো দিন আমি স্পেস দূর থেকে অপেক্ষা করছি, কিন্তু আর না, আর এক মুহূর্ত না। এবার আর তোমাকে চোখের আড়ালে হতে দেব না আমি। তুমি আমার, তুমি পুরোটা আমার, আমার ছিলে, আর তুমি শুধুই আমার থাকবে। অর্ণব কথা শেষ, সেদিকে আসতে ওর চোখে পড়লো জেনিফার উপর। ওকে দেখতেই নড়াচড়ে দাঁড়ালো সে, উস্কো খুস্কো করে সরে গেল ওখান থেকে। অর্ণব কি মনে করে যেন তাজধীরকে পাশ কাটিয়ে এসে দাঁড়ালো শেহরোজের বরাবর। বন্ধুর কানে পাশে ঝুঁকে নিম্ন স্বরে বলল, শেহরোজ যা রে, দেখ তোর ফিমেইল ভার্সন পেয়ে গেছিস, একদম তোর টাইপ। তোর তো এমনই পছন্দ তাই না? আন্টির সাথে বলবো নাকি কথা? বিয়ের ঘনি ঘটকালিটা আমি না হয় শুরু করে দেই। চিবুক শক্ত হলো শেহরোজের, কড়া চাহনি বদ্ধ করতেই সরে দাঁড়ালো অর্ণব। নিজের বিপদ আজ করতে পেরে এক কদম পিছিয়ে এসে পরপর কপাল কুঁচকে সোজা হেঁটে গেল ফাহিমের দিকে। অর্ণব লক্ষ্য করলো জেনিফার সরে দাঁড়ালেও দূর থেকে ওই দুই বন্ধুর ওপর নজর রেখেছে মেয়েটা। কেমনে চেয়ে আছে দেখ। মেয়ে মানুষ হলে এই দুটোকে এতক্ষণে এই বেডি চোখ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে দিতাম। কাবাবের এক টুকরো মুখে দিয়েছি ফাহিম। অর্ণবের কথায় হাসতে গিয়েও গলায় আটকে যাওয়ার উপক্রম হলো। কাঁচতে কাঁচতে কোনো মতন পানি খেয়ে গিলল সেটা। তোর মুখে কি কোনো লাগাম নেই অর্ণব? নেভি চিরফ স্যারের মেয়ে ব্যাপারে তুই অডিটোরিয়ামের মাঝখানে দাঁড়িয়ে এসব ফালতু কথা বলেছিস। কেউ শুনলে ফেললে কিন্তু আমাদের সোজা কোর্ট মার্শাল করে দেবে। অর্ণব দুই হাত দিয়ে নিজের ট্যাকিডো স্যুটার টেনে ঠিক করলো। ভাব নিয়ে বলল, কোর্ট মার্শাল করবে কোন দুঃখে? আমি তো জেনুইন অবজারভেশন তুলে ধরেছি। তুই দেখবি তো তাকানো কাকে বলে। আজ তো একজোড়া লেজার লাইট ফিট কইরা আইসে চোখে। তোর মন চাইলে তুই ওই দেখ কাকে দেখবো, অফিসারদের বউ আর ওই লেদা লেদা আন্ডার বাচ্চাদের। এছাড়াও আর কারো উপর তো চোখ পড়ছে না তেমন। শালা, তার মানে তুইও খুঁজছিস? এই তোর লায়াগিরি। আগামীকাল থেকেই প্রিয়ান্তি ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু। বিকেল থেকেই ঘাট হয়ে পড়ার টেবিলে বসে রয়েছে ও। এখন রাত 10টা। এর মধ্যে শুধু কেবল দুইবার চেয়ার ছেড়ে উঠেছে। একবার ওয়াশরুমে গিয়েছে, আর একবার শ্রেয়ার কলে। শ্রেয়ার সঙ্গে কথা মেইন টপিকটা ছিল পড়া নিয়ে। মিতালি একটু আগে চা আর টেস্ট এনে দিয়ে গেছে।
টোস্ট এনে দিয়ে গেছে। ইংরেজি প্রেস বইটা থেকে ক্যাট ইন দ্যাট রেইন গল্পটা সারাংশ মুখস্থ করেছিল। ওটা শেষ করে চায়ের কাপে স্টেজটা ভিজিয়ে এক কাপ বসালো। দ্বিতীয় কামড়ের মাথায় বইয়ের পাশে থাকা ফোনটা টুং করে বেজে উঠল। পরিচিত শেষ শব্দ। এসেছে হোয়াটসঅ্যাপ থেকে। প্রিয়ান্তি চটজলদি ফোনটা হাতে তুলে দেখলো একটা মেসেজ এসেছে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু। আশা করি সমস্ত চঞ্চলতা আর অনর্থক চিন্তা একপাশে সরিয়ে রেখে সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। পরীক্ষার দিনগুলোতে অহেতুক ফোনে চোখ রাখা বা মেসেজে অপেক্ষা সময় নষ্ট করা একদম বন্ধ। অল দ্য বেস্ট। নিজের সেরাটা দিবেন আশা করি। মেসেজটা পড়ে কিছুক্ষণ থোয়া হয়ে রইল ও। গত 2 দিন যাবৎ আগের মতো লোকটাকে অনলাইনে পাওয়া যায় না। 2 দিন পর মেসেজ দিয়েছে শুধুমাত্র একটা বলতে। লোকটা কাঠফোঁটা স্বভাবের কোনো সীমা নেই। পরীক্ষা আসছে বলে কি একটু ভালো করে দুখানা কথা বা দুটো মিষ্টি মিষ্টি কথা বলা যেত না? ফোন করেও তো বলতে পারতো কথাটা। এত কড়া ডিসিপ্লিন দেখানোর কি আছে? প্রিয়ান্তি মুখ কুঁচকে ফোনটা পাশে রেখে বিড়বিড় করে উঠল, উফ, আসছে আমার বড় ডিসিপ্লিন শেখাতে। থাকুন আপনি আপনার মতো। দিলাম না আপনার মেসেজার। সত্যি সত্যি সেই রাতের পর থেকে আর কথা হয়নি দুজনের। দুজনে কেউই যে পড়ে মেসেজ দেয়নি। তবে পরবর্তী দিনগুলোতে যে দিন প্রিয়ান্তি পরীক্ষা থাকতো, ঠিক সেই দিন রাতে 7:30 বা 8টার দিকে তাসধীরের অ্যাকাউন্ট থেকে স্পেস 2-3 শব্দ মেসেজ একটা আসতো। পরীক্ষা কেমন হলো? প্রিয়ান্তি ও অভিমানে তেরে উত্তরটা এক শব্দে সীমাবদ্ধ রাখতো, ভালো, আলহামদুলিল্লাহ, ব্যাস ওইটুকুই। প্রিয়ান্তির উত্তর পাওয়ার পর তাসধীর আর একটা শব্দ বাড়াতো না, কোনো ফলো আপ প্রশ্ন করতো না। দিন কেমন কাটলো জানতে চাইতো না। লোকটা যেন ঘড়ির কাঁটায় মেপে ঠিক একটা নেভাল দায়িত্ব পালন করে মেসেজটা দিয়েই খালাস। 1 দিন 2 দিন করে দেখতে দেখতে দীর্ঘ 29 দিন পেরিয়ে গেল। এই দীর্ঘ 1 মাসে তাসধীর আর একটা বারও প্রিয়ান্তিকে কল দেয়নি। প্রথম প্রথম প্রিয়ান্তি নিজেকে বুঝ দিয়েছিল ভালোই হয়েছে, লোকটা ডিস্টার্ব করছে না, শান্তিতে পড়তে পারছে সে। কিন্তু দিন যত গড়াতে লাগলো, প্রিয়ান্তির ভেতরে অস্বস্তিতা আর খালি খালি ভাবটা ততই বাড়তে লাগলো। পড়তে বসে বারবার চোখে চলে যেত ফোনের স্ক্রিনে। মেসেজের টোন বাজলেই বুকটা এক লহময় কেঁপে উঠত। এই বুঝি লোকটা কল এলো। কিন্তু স্ক্রিনে অন রাখতে দেখতে কোনো কলেজের নোটিফিকেশন বা সিন কোম্পানির মেসেজ। লোকটা পড়া নিয়ে এতই সিরিয়াস যে সত্যি সত্যি একটা মাস তাকে এভাবে দূরে সরিয়ে রাখলো। একটা মানুষের প্রতি কারো এতখানি নিষ্পৃত আর করা হোল্ড কিভাবে থাকতে পারে? প্রিয়ান্তি মন খারাপের মেঘ জমে জমে পাহাড় হয়ে উঠল এই 29 দিনে। আজ প্রিয়ান্তি অনার্সের এই টাইমে শেষ পরীক্ষা। দুপুরে কড়া রোদ পেরিয়ে পরীক্ষা শেষ বাড়ি ফিরল কেবলই। ঘরে ঢুকে ব্যাগটা সোফা রেখে সোজা ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে কাপড় বদলে নিল। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বাইরে এসে দেখলো প্রিয়ান্তি দাঁড়িয়ে আছে। যাক বাবা, ফাইনালি আমার ননদালি ম্যাডামের পরীক্ষা যুদ্ধ শেষ হলো। তা পরীক্ষা কেমন দিলে প্রিয়? প্রিয়ান্তি চটপটে গলায় জানালো, হয়েছে ভাবি, ভালোই। যাক, বাঁচা গেল আপাতত। মাথা থেকে মস্ত বড় বোঝা নামলো। আচ্ছা, খেতে আসো তবে। তুমিও খাওনি। প্রিয়ান্তি জানে উত্তরটা, তবুও প্রশ্নটা পড়লো আগ পেতে। প্রিয়ান্তিকে ছাড়া মিতালি একা খাবার খায় না। সে প্রিয়ান্তির যত দেরি করেই আসুক না কেন, এলে একসঙ্গে খাবে দুজন। প্রিয়ান্তি এই নিয়ে কতবার নিষেধ করেছে ভাবিকে এমনটা করতে, আগে হলেও মানা যেত। তবে এখন তো ওনারা দুজনই ঠিকঠাক মতো না খেলেই হবে। তবে সেসব শুনলেও তো ওর ভাবি। প্রিয়ান্তি তোয়ালে রেখে ভাবির সঙ্গে পা বাড়ালো। মিতালি নিচে নামতে নামতেই বলল, প্রিয় শোনো, আজ বিকেলে ঘুমিয়ে নাও। রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কাল ভোরেই উঠতে হবে কিন্তু। কেন ভাবি, কাল ভোরে উঠতে হবে কেন? কোথাও যাব নাকি আমরা? সিঁড়ি গোড়ায় থেমে দাঁড়ালো মিতালি। ঘাড় উল্টো বলো, ও মা, তোমার ভাই তোমায় কিচ্ছু বলেনি?
প্রিয়ান্তি মাথা নেড়ে বলল, না তো। কি হয়েছে ভাবি? আজ সকালে বলল আগামীকাল ভোরেই নাকি তোমাদের গ্রামের বাড়িতে যাবে। আমাদেরকে নিয়ে সব ব্যাগ প্যাক আজ রাতেই গুছিয়ে রাখতে বলেছে। যেত যেন নাকি আজই। তবে তোমার পরীক্ষা জন্য এতদিন দেরি করা। গ্রামের বাড়ি আলগোছে প্রিয়ান্তি মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো। আজকে সকালটা বেশ প্রাণবন্ত। 2 দিন একটানা বৃষ্টির পর মিষ্টি রোদ উঠেছে আজ। সামনে বঙ্গোপসাগরের শান্ত জলরাশি, ওপরে বিস্তীর্ণ নীল আকাশ। সেই খোলা আকাশের নিচে ওপেন ফিল্ডের দুটো কাঠের বেঞ্চে বসে আছে শেহরজ আর অর্ণব। শেহরজের হাতে কফির কাপ থাকলেও সেদিকে তাকাচ্ছে না। দূর দিগন্তরের সাগরের দিকে চেয়ে আছে উদাস চিত্তে। অর্ণব নানা কথায় ঝুড়ি বসিয়েছে, তবে শেহরজ শুধু হু হা করে উত্তর দিচ্ছে। ব্যাপারটা অর্ণব লক্ষ্য করে আজ থেকে নয়, বরং এবার ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরে আসা পর থেকে। কেমন জানি বদলে গেছে ছেলেটা। আগের মতো এবার কথায় কথায় রাগে না, তর্ক করে না। অর্ণবের কফির তলানিতে পড়ে থাকলেও শেহরজ এক চুমুকও বসায়নি ওটাই। খাওয়ার উপযুক্ত নেই আর। কফি কাপটা ব্রেঞ্চের উপর রেখে এবার অর্ণব ঘুরে বসলো বন্ধুর মুখে মুখে হয়ে। আচ্ছা শেহরজ যা, তুই কি ইদানিং কোনো বিশেষ ভাইরাসের আক্রমণ হয়েছিস? শেহরজ চোখের পলক না ফেলেই গম্ভীর গলায় উত্তর দিল, ফালতু কথা বলবি না অর্ণব। আরে ফালতু কথা? চেহারাটা একদম ধরা মুরগির মতো বানিয়ে রাখেছিস, মন মরা হয়ে বসে থাকিস। হঠাৎ কোনো কারণ ছাড়াই গভীর ভাবনায় ডুবে দিস। কি হয়েছে তোর? শেহরজ কফির কাপটা ব্রেঞ্চের পাশে রেখে ঠান্ডা গলায় বলল, কাজের চাপ, আর কিছু না। অর্ণব মুখ বাঁকিয়ে এক চিলেতে হাসলো। অত্যন্ত সতর্কতার সাথে দাবার প্রথম চালটা চাললো ও। আমাকে মিথ্যে অজুহাত দিচ্ছিস কেন? তোকে অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করছি না অর্ণব। তোর প্রয়োজন বোধ না থাকলেও আমার আছে ভাই। গত 1 মাস ধরে চেষ্টা করছি তোর সাথে একটু প্রাণ খুলে কথা বলতে, কিন্তু তুই নিজেকে গুছিয়ে রাখছিস। এমনকি ইউএস থেকে গত সপ্তাহে যে আঙ্কেল দেশে ফিরলেন, ওনার সাথেও তুই কোনো কানেক্ট করিসনি, তাই না? শেহরজ অবাক চোখে অর্ণবের দিকে চাইলো। অর্ণব মলিন হেসে বলল, অবাক হচ্ছিস? ভেবেছিলি আমি কিছুই জানি না? আঙ্কেল আমেরিকা থেকে ফিরে তোকে ফোন দিয়েছিল, তুই ধরিসনি। মেসেজ দিয়েছে কিন্তু কথা বলিসনি। শেষে উপায় না পেয়ে আন্টি কাকে ফোন দিয়েছে জানিস? আমাকে। আম্মু তোকে ফোন দিয়েছিল মানে? তোকে এসবের মধ্যে টানার কি দরকার ছিল? আন্টির কি দোষ বল? তুই তো নিজের মন খারাপের কারণ কাউকে বলিস না, যোগাযোগও করিস না। তুই আমাদের পর ভেবে কোনো কিছু শেয়ার না করলে কি হবে শেহরজ যা। আন্টি তো আমাদের ঠিকই নিজের আপন ছেলে মতো দেখে। কান্নাকাটি করে ফোন দিয়ে বলো তোকে বুঝাতে, আর এজন্য তুই এখন আমায় বুঝতে এসেছিস। হুম, জানতে এসেছি কি? অর্ণব বুঝলো শিকারের এবার আসল টান পড়েছে। তাই মূল প্রসঙ্গ এলো এবার। প্রেমে পড়েছিস তাই না? কে মেয়েটার? শেহরজ লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বুঝে ব্রেঞ্চের পেছনে হেলান দিয়েছিল সবেই। অর্ণবের কথায় ঝট করে চোখ খুলো, কপাল কুঁচকে বলল, মানে? মানে গুরু একদম পরিষ্কার। এই যে 1 মাস ধরে নাওয়া খাওয়া ভুলে দেবদাস হয়ে ঘুরেছিস, এটা কোনো সাধারণ ডিসিপ্লিনারি প্রবলেম না রে ভাই। ওটা খাঁটি একতরফা কোনো টান। তুই কাউকে নিজের মনের ভেতর লুকিয়ে রেখেছিস, কিন্তু স্বীকার করতে পারছিস না। বল কে সে? শেহরজ চোখ সরিয়ে দূর সমুদ্রে তাকালো। চল শক্ত হয়ে এলো ওর। এরপর আচমকায় বিরস কণ্ঠে জানালো, কেউ না অর্ণব। যেটা কখনো সম্ভব না সেটা নিয়ে ভেবে লাভ কি? অর্ণব ঝেঁকে বসলো, সম্ভব নয় কেন? তোর মতো একটা ছেলে, নেভাল কমান্ডার, পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, সুগঠিত চরিত্র যার, তোর জন্য কোনটা অসম্ভব? সমস্যাটা কোথায় বলবি তো? মেয়েটা ভীষণ ছোট, বড় করে নিবি, অবুঝ, বুঝিয়ে নিবি। গ্রামের মেয়ে তোর কাছে নিয়ে আসবি। শেহরজ অর্ণবের এহেন একঘেয়েমিও
উত্তরে বিরক্ত হয়ে ভ্রু কুঁচকালো। এ আর কি মারিস না অর্ণব, আমি সিরিয়াস কথা বলছি। ও অনেক ছোট, ওর বয়স আমার বয়সেও তফাৎ অনেক। ভীষণ চঞ্চল, কিছু বোঝে না। বয়সের ব্যবধান কোনো ক্রমই নয়। তুই পরিপাক্য, তুই সামলে নিবি। মেয়েটা চঞ্চল হলে কি হয়েছে, তুই তো করা, ব্যালেন্স হয়ে যাবি। শেহরস আবার ভ্রু কুঁচকে বলো, আমাদের বয়সের তফাৎ অনেক বেশি অর্ণব। অর্ণব চটপটে গলায় বলল, বয়সের তফাৎ বেশি হলে কেয়ার বেশি পাওয়া যায়, ব্যালেন্স ভালো হয়। শেহরস আবার বলল, আমাকে ভীষণ ভয় পায়, হয়তো কখনো এই নজরে আমাকে দেখেইনি। ভয় থেকে ভক্তি হয়, আর ভক্তি থেকেই আস্তে আস্তে ভালোবাসা জন্মায়। চেষ্টা না করেই কোনো সাদা পতাকা দেখাচ্ছিস শালা, তাই বলে ওরকম একটা ইম্যাচুরির মেয়েকে হয়তো অজুহাত আর উছিলা দিয়ে নিজের মনকে কতদিন এভাবে কষ্ট দিবি। অর্ণব এবার ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল, এক কাজ কর, তুই আর কোনো যুক্তি দ্বারা করাস না। সব ভয়, সব বাধা, সব সামাজিক চিন্তা একপাশে সরা। এখন শান্ত হয়ে নিজের চোখ দুটি বন্ধ কর। চোখ বন্ধ করে ভাবতো ওই মেয়েটা করে ভাবতো ওই মেয়েটার জন্যই তোর বুকের ভেতরটা যে অনুভূতি সৃষ্টি হচ্ছে, তা কি আগে কখনো অন্য কোনো মেয়ের জন্য করেছিস, কিংবা ভবিষ্যতে অন্য কোনো অন্য কারোর জন্য করতে পারি? চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস কর, শেহরজ যা, তোর সব প্রশ্নের উত্তর তুই নিজের ভেতরেই পেয়ে যাবি। সিদ্ধান্ত নেওয়াটা সম্পূর্ণ তোর হাতে। অর্ণব চলে গেল। শেহরজ অর্ণবের কথা সিরিয়াসলি নেয়নি। বেশ খানিকক্ষণ এভাবে বসে থাকলো। তবে কেন জানি বরাবর অনিচ্ছা সত্ত্বেও অর্ণবের শেষের কথাগুলো ওর মস্তিষ্কে জুড়ে ঘুরেছে ফিরেছে। শেহরজের এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। অনিচ্ছাকৃত এক প্রকার জোরপূর্বক টেনে টুনে চোখ দুটো বন্ধ করলো সে। অমনি চোখের কোণে ভেসে উঠলো একটা ফর্সা গোলগাল চেহারা, রমণীর মুখবাই। বিদ্যুৎ বেগে চোখ টেনে মেলল সে। হাঁপাতে হাঁপাতে নিজের বুকের ওপর হাত রাখলো। অর্ণব, ঠিকই বলেছিস। উত্তরটা ও নিজের ভেতরে স্পষ্ট ছিল এতদিন। না, মোটেও এটা ঠিক নয়। এই অর্ণব তো বলে সবসময় উল্টাপাল্টা কথা। নো, দিস ইজ ইম্পসিবল। স্বাগতোক্তি করলো সরোজ। এরপর সোজা ফিল্ড থেকে উঠে কোয়ার্টারে ফিরে এলো। বুক জুড়ে অদ্ভুত তোলপাড় চলেছে তখনও। টেবিলের উপর রাখা ফোনটার দিকে তাকালো এক পলক। কপালে বৃদ্ধা আঙুলে চেপে ভাবলো কিছু একটা। এরপর মুখ গোল করে একটা শ্বাস ছেড়ে ফোনটা তুলে স্ক্রিন কল করে সোজা ফোন দিল বাবার নাম্বারে। ওপর থেকে দুবার রিং হতেই বাবার কণ্ঠ শুনতে পেল সে। হ্যালো শেহরোজ, তুই কেমন আছিস রে বাবা? বাবার গলা শুনে শেহরোজের গলার স্বর কিছুটা নরম হলো। ভালো আছি বাবা, এতদিন আমি তোমার সাথে কথা বলতে পারিনি। আই এম রিয়েলি বাবা সরি ফর দ্যাট। আরে ধুর, সরি কিসের? আমি জানি তোর নেভি দায়িত্ব কতটা কঠিন। তোদের মিশন সাকসেসফুল হয়েছে শুনে খুব গর্ব হয়েছে রে। তোর মা পাশে দাঁড়িয়ে আছে, ধর, কথা বল। ফোনটা হন্তদন্ত হতেই ওপাশ থেকে সুমি বেগমের অভিমানী কণ্ঠ ভেসে এলো, এখন ফোন দেওয়ার সময় হলো তোর। মা হয়ে 1 মাস পর ছেলের গলার আওয়াজ শুনেছি। তুই একটা নির্দয় করে থেকে হলি রে বাবু। একটু ব্যস্ত ছিলাম। হো করে শেহরজ বলো, আম্মু ব্যাক ক্যামেরাটা অন করো তো, তোমার একটু দেখি। ছবি বেগম হেসে ভিডিও কল অন করলো। ফোনে মায়ের মুখটা ভেসে উঠতেই শেহরজের চোখ চলে গেল মায়ের পেছন দিকে ড্রয়িং রুমের দৃশ্য। ওর ব্যাকগ্রাউন্ড সে কাঙ্ক্ষিত চঞ্চল অবয়নটা হন্য হয়ে খুঁজলো, কিন্তু না, সেখানে কেউ নেই। তাহলে কি চলে গেছে মেয়েটা? ঝুমুর ড্রয়িং রুমে মেঝেতে বসে বসে ব্যাগপত্র এনে জড়ো করেছে। শেহরজ কপাল কুঁচকে শুধালো, কোথায় যাচ্ছ নাকি তোমরা? সুমি বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনের দিকে চেয়ে বলল, হারে বাবা, কাল ভোরে আমি আর তোর বাবা গ্রামে যাচ্ছি। হঠাৎ গ্রামে যাচ্ছ কেন? কোনো বিশেষ রিজন? উদাস কণ্ঠে জবাবটা দিল সুমি। আর বলিস না, খুব চাইছিল মেহেরিন মেয়েটাকে নিজের বাড়িতে রাখবো। কতবার মুখ নিয়ে বান্ধবীর কাছ থেকে মেয়েটাকে চেয়ে নিজের সঙ্গে নিয়ে এলাম, তবে ভাগ্য তো আর সেটা লেখা নেই। তুই যাওয়ার কিছুদিনের মাথায় ওকে গ্রামে দিয়ে আসি আমি।
ওই বায়না ধরেছে এখানে থাকবে না আর। কিন্তু গ্রামের চেয়ারম্যান ওই লম্পট ছেলেটার জন্যই মেয়েটাকে কোনোভাবে বাড়িতে ঠিকঠাক রাখতে পারছে না ওরা। মানে কি করেছে চেয়ারম্যান মেনের ছেলে, ছেলেটার চরিত্র বড্ড খারাপ। মেহেরিন গ্রামে যাওয়ার পর থেকে ওকে রাস্তায় বাজেভাবে উত্ত্যক্ত করেছে। এমনকি গুন্ডা পান্ডা নিয়ে মেয়েটার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছে। মেহেরিনের বাবা মা তো ছেলের খারাপ দেখে স্পষ্ট না করে দিয়েছে, কিন্তু চেয়ারম্যানের ছেলে হুমকি ধামকি দিয়েছে কোনোভাবেই মেয়েটাকে রাখা যাচ্ছে না সেখানে। শেহরোজের জন্য চল শক্ত হয়ে এলো কেমন। সুমি আবার বলল তাই বাধ্য হয়ে মেহেরিনের বাবা উনার শহরে এক দূর সম্পর্কে বন্ধুর ছেলের সাথে মেহেরিনের বিয়ের কথাবার্তা পাকা করেছেন। ছেলের শহরে নামকরা ডাক্তার, পরিবারও খুব ভালো। গত পরশু ওরা এসে মেহেরিনকে দেখে পছন্দ করে গেছে। এখন ছেলে পরিবার নাকি তারা দিচ্ছে অতি দ্রুত বিয়ের কাজ সারতে চায়। আমাদের দাওয়াত দিয়েছে। ভাবলাম বাড়ি থেকে তো শুধু বসেই থাকি, এর থেকে ভালো তোর বাবাকে নিয়ে একটু ঘুরে আসি। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও তোমরা। কথা বলেই খট করে কলটা কেটে দিল। সোফায় বসেছিল মেহেরোজ। এসি চলছে, তবুও ঘামছে দরদর করে। এমন অস্থির কেন লাগছে তার? এই সবটা ওই অর্ণবের কথার ফল। নয়তো ওর কথা শুনে কল দিত, আর না তো ইসিজি শুনতে হতো ওখানে। উফ, সেই দিন রাতটা এভাবেই পার হলো ওর, ছটফট করতে করতে। এরপর থেকে ওপাশে পায়চারি করতে করতেই ভোর 4টা বাজলো। কখন যে ঘুম আর এলো না। ধূপ করে উঠে বসলো শোয়া থেকে, ফোনটা হাতরে আনলো চোখের সামনে। 4টা বেজে 19 মিনিট। সুমি বেগম মাতৃ ফজরের নামাজ পড়ার জন্য অজু করে জায়নামাজে বসেছিল। ভোরবেলা হঠাৎ ছেলের ফোন দেখে উনি বেশ ঘাবড়ে গেলেন। দ্রুত ফোনটা কানে তুলে উদ্বিগ্ন গলায় ভরা গলায় বলল, হ্যালো বাবু। কি হয়েছে রে বাবা, এত সকালে ফোন দিলি যে? শরীর ঠিক আছে তোর? একটা প্রশ্ন উত্তর দিলেন শেহরোজ। একটা ঢোক গেল। এরপর রুদ্ধস্বরে বলে উঠল আচমকায়, আম্মু, আমি বিয়ে করতে চাই, আর সেটা তোমার ওই পছন্দের মেয়েকেই। এখন তুমি কি করবে, কিভাবে করবে, আই ডোন্ট কেয়ার, কিন্তু বিয়ে আমি ওই মেয়েকেই করব। যেভাবে পারো তুমি আর পাপা গিয়ে ওই বিয়েটা বিয়েটাকে আটকাও। তোমরা গ্রামে রওনা হও, আমি বেজি থেকে ছুটি নিয়ে সোজা গ্রামে আসছি। গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি ডেস্টিনি চলবে।